দর্শক, ডিবিসি নিউজের নিয়মিত আয়োজনে সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমরা যেমনটি বলছিলাম, দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই, আমরা সংসদ অধিবেশনে জুলাই সনদ নিয়ে যে একটা পক্ষে বিপক্ষে মতামত চলছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব জ্বালানি তেলের সংকট এবং এই বিষয়টা নিয়ে কথা বলব, এবং এই জ্বালানি তেলের সংকটের বাস্তবতায় মহানগরীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, 3 দিন ক্লাস 3 দিন অনলাইন, এই বিষয়টা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটা জ্বালানি সেভ করবে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কিন্তু আমরা শুরুতে একটু মোস্তফা ফিরোজ আপনার সাথে যুক্ত হতে চাই। যে বিষয়টি বলছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সংসদে কিন্তু তুমুল তর্ক বিতর্ক চলছে সরকার এবং বিরোধী দলের মধ্যে। সরকারি দল একটি প্রস্তাব দিয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী সবাইকে নিয়ে একটি সংসদীয় কমিটি গঠনের। আচ্ছা, সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হলো, সেটিও ঝুলে আছে। এখন একটা সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাস্তবায়ন বিষয়টি নিয়ে। এগুলো কি আসলে জুলাই সনদের বাস্তবায়ন কি দীর্ঘসূত্রতায় নিয়ে যাচ্ছে, না কোনো সাংবিধানিক জটিলতা তৈরি করার কোনো পথ তৈরি হচ্ছে? কি মনে হয় আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে যদি পর্যবেক্ষণটা বিশ্লেষণ করতে বলি? জুলাই সনদ একটা পুরোটাই হলো একটা অবাস্তব বিষয়। এর কোনো বাস্তবতা নাই, এর কোনো ভিত্তি নাই, আইনি ভিত্তি নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই। আপনি যখন পার্লামেন্টারি সিস্টেমে যাবেন তখন সবকিছু আপনার নির্বাচিত সংসদ, সেখানে যারা আইন প্রণেতা আছে তারা যেটা করবে সেটাই হবে সঠিক। পার্লামেন্টের বাইরে আপনি বিশাল বিশাল কমিশন বসান, লাভ নেই। তারা সুপারিশ করতে পারে, কিন্তু তারা বলতে পারে না যে এইটা করতে হবে, এটা হয়ে গেছে, ওইটা ওই অনুযায়ী শপথ হবে। এগুলি একটা টোটাল একটা বানোয়াট, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং এর মূল বিষয়টাই ছিল যে একটা তার শাসনটাকে প্রলম্বিত করা। তো এখন দেখেন, যখন নাকি শুরুতেই একটা সাংবিধানিক শাসনের মধ্য দিয়ে দেশটা যাচ্ছে বলে সব পক্ষ বলছে, তখন আপনি যদি বিপ্লবী সরকার হয়ে যেত, একেবারে প্রেসিডেন্ট নাই, কেউ নাই, তাহলে একটা কথা থাকতে পারে। কিন্তু যখন আপনি বলছেন যে সরকার চলে গেছে কিন্তু সংবিধান আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি কি করতে পারে, এরপরে সংসদ ডেকে তারপরে সংসদ ঠিক করবে যে বাংলাদেশের যে এই যে সংবিধান সংস্কার সহ অন্যান্য সবকিছু কিন্তু ক্ষমতা এই পার্লামেন্টের আছে। এবং সেভাবেই ওই যে কমিটি করার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমি তো সংসদীয় গণতন্ত্র, সংবিধান, এগুলি যদি আমি মানি, তাহলে এর বাইরে আপনি অন্য কোন বিষয় সংসদের উপর চাপাই দেবেন একটা সার্বভৌম সংসদের উপর, এটা তো হইতে পারে না। এটা কখনো হয়, এটা যখনই কি একটা বিপ্লব ঘটে যায়, যখনই কি আর কোন অস্তিত্ব থাকে না, তখন নতুন ভাবে যদি আপনি শুরু করেন তখন আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু এটা তো বিপ্লব না, এটা একটা গণঅভ্যুত্থান, একটা সরকারের পতন হয়েছে, সরকার পালায় গেছে, কিন্তু সংবিধান আছে। সংবিধান, রাষ্ট্রপতি সুদ্ধা পালা যায়নি। তো একটা অংশ এক্সিস্ট যখন করে, তখন তার দায়িত্বটা হলো যে তাড়াতাড়ি আবার পুরো বিষয়টাকে যেটা পানিতে পড়ছে সেই পানির থেকে তুলে নিয়ে নৌকায় তোলা। সেই নৌকাটা হচ্ছে সংসদ। তো এই সংসদটা আজকে থেকে দেখেন, আজকে যত বিতর্ক, এই বিতর্কটা হইতো না যদি 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত। তাহলে আপনি আজকে এই যে জটিল একটা পরিস্থিতি তৈরি করে ফেললেন। আজকে সালাউদ্দিন আহমেদ যে বললেন যে সিইসি তিনি শপথ ভঙ্গ করছেন, তিনি সংবিধান লঙ্ঘন করছেন, এবং এটা সত্য। আপনার অস্তিত্ববিহীন একটা সংস্থার জন্য আপনি সেখানে শপথ আয়োজন করতেছেন, এটা তো হইতে পারে না। তো আজকে দেখেন কত বড় প্রশ্ন চলে আসলো, যেখানে আজকে সিইসি পর্যন্ত চ্যালেঞ্জ হলো এবং বলছে এটা প্রতারণার দলিল বলার মধ্য দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে গেল। এবং আস্তে আস্তে এই আলোচনাটা, যদি এই বিষয়টা আলোচনা চলতে থাকে, অন্যান্য এমপিরা যখন মুখ খুলবে তখন কিন্তু ওটাই আসবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অবৈধ অসাংবিধানিক কাজ করছে, এবং তার অধীনে এই নির্বাচন কমিশন বলেন, বাকি যারা আছে সবই সংবিধান বহির্ভূত একটা কর্মকাণ্ড বা একটা আসর বা মজমা তারা বসাইছিল। লক্ষ্য ছিল যে ওই ধরনের একটা অন্তর্বর্তী শাসনটাকে
প্রলম্বিত করা, যেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা দূরীভূত হয়েছে। এখন সংসদের যারা নীতি নির্ধারক, তারা যদি সংসদের আইন প্রণেতা হিসেবে তারা আইন করতে পারে, আইন তৈরি করতে পারে, আইন বাতিল করতে পারে, সব ক্ষমতা থাকা সত্ত্বেও তারা পার্লামেন্টের বাইরের বিষয়টা এনে যদি সংসদে আনতে চায়, সেটা একটা জটিলতা তৈরি হবে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ আমরা নিলাম। আমরা একটু হারুন রশিদ, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। আসলে সংসদীয় গণতন্ত্রের কথা আমরা যদি বলি, সংবিধানের কথা যদি বলি, সেখানে জুলাই সনদের বাস্তবায়নের জন্য সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব কতটা যৌক্তিক এবং আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। মানে যৌক্তিক আর অযৌক্তিকের প্রশ্ন আপনি যদি একটি জায়গায় এসে মানে একজন আমাকে ধরেন, আমি বললাম যে সমস্ত প্রেক্ষাপট বাদ দিয়ে এমন একটি প্রশ্ন করলেন যাতে আমি কর্নার্ড হয়ে গেলাম। মানে এটি তো হঠাৎ করে আসেনি। আমার প্রশ্ন হচ্ছে তাহলে বিএনপি গণভোটে গিয়েছিল কেন? আমার প্রশ্ন সেখানে। বিএনপির অবস্থানটা যদি আপনি ব্যাখ্যা করেন, সে যে কোনো প্রকারে তুমি যা বলো, যেভাবে আমাকে অ্যালাউ করো, আমাকে নির্বাচনটা দাও, তো সেইটা যদি হয় মানে তাহলে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, বিএনপি আসলে তার অবস্থানকে প্রকাশ করেনি। আপনি যদি বিবেচনা করেন, আপনি সাংবিধানিক ওই বিষয়গুলো জান, মানে গত 15 মাস বা 18 মাস ধরে ওই সরকার কিভাবে চলেছিল, বিএনপি কি প্রশ্ন করেছে? শুধুমাত্র তার টার্গেটটাই ছিল যে কোনো উপায়ে, যে কোনো শর্তে, যে কোনো ভাবে নির্বাচনে যাওয়া। নির্বাচনে যাওয়ার পর সে এখন তার অবস্থানগুলো প্রকাশ করছে। বাংলাদেশের পলিটিক্যাল এই যদি অবস্থাটা দেখেন, তাহলে সেখানে যেটা হলো সেটা হচ্ছে যে মানে আমি আরো স্পষ্ট করি, নির্বাচনে যাওয়া মানে ক্ষমতায় যাওয়ার একটি পথ। ক্ষমতায় যাওয়ার জন্য যা যা যার প্রয়োজন সে তা করেছে। সুতরাং আমরা যদি একটি অভ্যুত্থান বলেন, একটি সরকারের পতন বলেন, এই বিষয়টার যে নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেখানে কারোর অবস্থান ক্লিয়ার নেই। আমি সংবিধানের কিছুটা মানি, কিছুটা মানি না। যেটা আমার জন্য সুবিধা সেটা আমি মানি, যেটা আমার জন্য সুবিধা সেটা আমি মানি না। অনেকগুলো বিষয় যেটা বিএনপিও করেছে বা বিএনপি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, আপনি সেখানে অনেক সাংবিধানিক বিষয় পাবেন না। আবার অনেকগুলো বিষয়ে তারা সংবিধানের কথা বলছে। মানে এখন আপনি যত জুলাই সনদ বলেন, ওখানে কমিটি হওয়া সম্ভব কি সম্ভব না, মানে পার্লামেন্টের বাইরে, আবার আপনার আরেকটি মানে সংবিধান লঙ্ঘন করেছেন সিইসি, তো তখন কোথায় ছিলেন যখন আপনারা দুটো জিনিস ওখানে করা হয়? একটি পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ, এটা তো অটোমেটিক, যেটা আমাদের সঙ্গে আছে। আরেকটা নতুন যেটা যেটা সংবিধানে নাই, কোথাও নাই, যেটা একটি অর্ডারের মাধ্যমে করা হচ্ছে, যেটি অধ্যাদেশও আপনি বলতে পারবেন না ওইরকম। তো সেটি যখন করা হয়, যখন আপনি তখন কোথায়? আপনি বলেন নাই কেন আমি যেখানে শপথ নিতে যাচ্ছি এই সিইসি নিজেই শপথ লঙ্ঘন করেছেন? তখন কিন্তু বলেন নাই, কারণ তখন হয় কি বিএনপির অবস্থানটা খেয়াল করবেন, সে আগুনটা কতটা গরম, লোহাটা কতখানি লাল, সেদিকে। এটা কৌশল, এটা রাজনৈতিক কৌশল। আমি রাজনৈতিক দলের এই কৌশলকে আমি দোষের মনে করি না, বাট বিএনপির এটা কৌশল। লোহাটা কতখানি লাল, যখন উত্তপ্ত থাকে তখন কিন্তু সে সবকিছু মেনে নেয়। যে উত্তাপ কমে যায় তখন কিন্তু সে তার মতো করে অবস্থান নেয়। এটা ঠিকই, একটি রাজনৈতিক দল তার মতো করে তাই সে যেখানে যেতে চায় সেই অবস্থাই হবে। কিন্তু বাকি যে জিনিসগুলা, গণতন্ত্র বলেন, আপনি সংবিধান বলেন, যাই বলেন, গণতন্ত্র উত্তরণ বলেন, সংবিধান সংস্কার বলেন, এক দলের তো আবার মনে হয় এই সংশোধন, এই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এখন তাদের এই সংসদে সেই অবস্থা নাই। যদি তার, আমি একটা হাইপোথেটিক্যাল অবস্থা ধরে নিই, যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পেত, 2/3 মেজরিটি পেত, তাহলে তো ছুড়েই ফেলে দিত। তখন তো সব সাংবিধানিক হয়ে যেত, তখন তো আসলে সব নৈতিক হয়ে যেত, তখন তো সব আইনত হয়ে যেত। আপনার 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন যা করেছে সবই চাই তো সংবিধানের ভিতরে কয়টা করেছে? তো ভিতরে যেটা করেছে সেটাও সাংবিধানিক, বাইরে যেটা করেছে সেটাও সাংবিধানিক। আমাদের প্রফেসর ইউনূস সাহেব সংবিধানের অধীনে শপথ নিয়ে করেছেন অসাংবিধানিক কাজ। তো ইউনূস সাহেব কোথায় ছিলেন? আমি একটা রাজনৈতিক দলের উদাহরণ দেই আপনাকে। খলিলুর রহমান সাহেব তার পদত্যাগের জন্য এই বিএনপি দাবি তুলেছে, এখন তাকে সে তার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। মানে আমার জন্য যেটা সখন, যেটা সুবিধা, আমি সেটা গ্রহণ করব। সুতরাং আসলে আপনি কতখানি চাপ সৃষ্টি করতে পারেন, আপনি ততখানি আপনার দিকে নিতে পারবেন। আপনি সংবিধানের ব্যাখ্যা, সংবিধানের আইন, এগুলো হচ্ছে একটি অলিক অবাস্তব বিষয়, এবং বাংলাদেশে আমি সেটা মনে করি। এবং যার যেখানে ধরেন এখন পার্লামেন্ট ক্ষমতা মানে কি, এখন পার্লামেন্টের 2/3 মেজরিটি হচ্ছে বিএনপির, 2/3 ধরেন, কিন্তু এটা কিন্তু আপনার রুট মেজরিটি। সুতরাং
এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের সক্ষমতা আছে। এই পার্লামেন্ট ইচ্ছে করলে এই সংবিধানকে আমূল পরিবর্তন করে ফেলতে পারে, কারণ 2/3 মেজরিটি ইজ বিগ থিং। এখন সে কতটুকু করবে, তার 31 দফা আছে, তার অনেক কিছু আছে, কিন্তু সে অনুযায়ী সে করবে, এটা তার রাইট, সে তার মতো করবে। এখন পার্লামেন্টের জন্য আমি যেখানে আসি যে জুলাই সনদের জন্য পার্লামেন্টের আলাদা কমিটি করার দরকার নেই, এই পার্লামেন্টই যথেষ্ট। আপনি শুরুতেই প্রশ্ন করেছেন, কিন্তু আমার প্রশ্ন এখানে যে এই বিষয়গুলো শুরুতে আশকারা দিয়া এখন কেন কথা বলে? এখন বলে এই কারণেই বিএনপি শুধু চাচ্ছিল যে নির্বাচনটা হয়ে যাক, আমি 2/3 মেজরিটি পাই, তারপরে আমি আমার অবস্থান পরিষ্কার করব। এখন ধরেন অনেকে বিস্মিত হয়, তাহলে আগে কি বলেছিল? এখন যারা ধরেন আপনার বিপ্লবের এককভাবে দাবিদার, তারা মনে করে তাহলে বিপ্লবের কি হলো? এটা তো পার্লামেন্টে প্রশ্ন করেছি না আন্দালিব রহমান পার্থ, যে আপনারা তখন বিপ্লবী সরকার গঠন করেন নাই কেন? আমারও তো প্রশ্ন করেন নাই কেন? সবাই মিলে করতে দিয়েছিল কি, বা করা সম্ভব ছিল কি? মানে যেটাকে বিপ্লব বলেন সেটি যদি বিপ্লব হতো তাহলে তো বিপ্লবী সরকারই হতো, তাহলে এই সংবিধানের কোনো প্রয়োজন ছিল না। আসলে বিষয়টা এখনো তালগোল পাকানো অবস্থায় আছে। এই প্রক্রিয়া উত্তরণ হতে হলে আসলে সব পক্ষকে সহনশীল হতে হবে। মানে একটি দল তো মনে চলেই যেত, তাহলে তাদের মতো করে তো সবকিছু করতো, তাদের তো সেই প্রস্তুতি ছিল। কিন্তু সব আশা তো আর পূরণ হয় না, সব আশা তো আর পূরণ হয় না। মানে এই জন্যই আমি বলছিলাম যে আইন বলেন, সংবিধান বলেন, এগুলো সবই হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। আমি পার্লামেন্টারি বেসিসে বলছি। এখন ক্ষমতা উল্টে গেলে তখন এই যে সবাই কিন্তু এই শপথটা নিত, আমি আপনাকে বলি, তখন কিন্তু আর সংবিধানের কথা থাকতো না। অর্থাৎ মূল কথা হচ্ছে সহনশীল আচরণের মাধ্যমে হয়তো বিষয়টা সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হয়তো সম্ভব।